নির্বাচনী প্রচারণায় আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান। শহর জুড়ে উৎসবের আমেজ। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান ফখরুলের। একটি দল ক্ষমতায় গেলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বললেন জামায়াত আমির। হ্যাক হওয়া পোস্টের নেতিবাচক আলোচনা ঘিরে হতাশা। নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র ইতিবাচক বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কর্মকর্তাদের পক্ষপাতী আচরণ কঠোর পরিণতির হুঁশিয়ারি কমিশনের। এবং আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় 5 ফেব্রুয়ারি। ব্যাংকের 136 কোটি টাকা আত্মসাৎ মামলায় সালমানকে রিমান্ডে দুদকের জিজ্ঞাসাবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। নির্বাচনী প্রচারণায় আজ খুলনা বিভাগে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে খুলনা ও যশোরে পৃথক নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তিনি। সোমবার সকাল 11টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। সেখানে হাজী মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর যশোরের বিরামপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। দুই জায়গাতেই বিরাজ করছে উৎসবের আমেজ। কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের নির্বাচনকে বন্ধ করতে পারবে না। রোববার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, হিন্দু মুসলমান সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু লোক থাকবে কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাইরাই যেন ভোট দিতে পারে। একটা দুষ্টামি করার খারাপ বুঝিয়ে আছে ব্যাপার, এগুলো যেন কেউ করতে না পারে। জামায়াত আমিরের এক্স আইডি থেকে প্রকাশিত নারী বিদ্বেষী পোস্টের জন্য দলটি হ্যাকারদের দায়ী করলেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, ঘটনা সঠিক হলে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়া হবে। এ সময় বিএনপিও তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সম্প্রতি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। রোববার সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে উঠে আসে এই প্রসঙ্গ। কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর এমন নারী বিদ্বেষী আচরণ নতুন কিছু নয়। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। নির্বাচন সামনে রেখে গণজোয়ার ঠেকাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন মাহদি আমিন। আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। দুঃখজনক হল সত্য, এই রাজনৈতিক দলটির জন্য এটি নতুন কোনো আচরণ নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই দলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের উদ্দেশ্যে ঠিক একইভাবে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন। ব্রিফিংয়ে উপস্থিত যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দেশে যে কোনো হামলার ঘটনায় পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। যে নতুন সূর্য আমরা পেয়েছি তাকে ধূলিসাৎ করার জন্য ৭১-এর পরাজিত শত্রুরা নিশ্চিত পরাজয় জেনে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বলেন, ৭১ পরবর্তী সময়ে জামায়াতের কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। দেশের মানুষের দেখার সুযোগ আছে। অন্যদিকে তারা
এটাও দেখেছেন যে ৭১ যারা স্বাধীনতার পক্ষে ছিল না তাদেরকেও দেখেছেন, আবার এটাও দেখেছেন যে তাদেরকে রাজনীতি করবার সুযোগ যারা করে দিয়েছেন তারা কারা, আবার ৮৬ সালে তারা কাদের সঙ্গে গিয়ে জাতীয় বেঈমানের খেতাবের অংশীদার হয়েছিলেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ তো ছিলই এবং এখনো আছে। নির্বাচন ঘিরে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে মানুষের যে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নারীদের নিয়ে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের আমিরের বক্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতারা বলেন, এমন বক্তব্যের জন্য জামায়াতকে বয়কট করা উচিত। অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। আপনি যতই সংবাদ সম্মেলন করে এই ১২ ঘন্টা পরে বলেন না যে বাস্তব চেঞ্জ হয়েছে, সেটি এই ছাত্র সমাজ জানে। ৫ মিনিটের মধ্যে আপনার আইডি হ্যাক হয়েছে, সেরকম অসত্য, মিথ্যা, প্রতারণাপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং এটি আপনার মনের বক্তব্য বলে আমরা মনে করি। কিছু মানুষ হ্যাক হওয়া এক্সের পোস্ট নিয়ে হইচই করছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অচিরেই সব জাতির সামনে প্রকাশ করা হবে। রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, একটি দল ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব থাকবে না, তাদের হাতে কোনোভাবে ক্ষমতা দেওয়া যাবে না বলে উল্লেখ করেন জামায়াত আমির। সুরায়া মুন্নির রিপোর্ট। রাজধানীর ৪ নম্বর ওয়ার্ড পূর্ব ২২ টিকি কবরস্থান মসজিদে গণসংযোগ করেন জামায়াতের আমির। এ সময় বাড়ি বাড়ি ও দোকানে ঘুরে জামায়াতের পক্ষে ভোট চান তিনি। এ সময় ১ বছর জামায়াত ক্ষমতায় থাকলে ২৫% দুর্নীতি কমে যাবে বলে দাবি করেন তিনি। দেশে দুর্নীতি, চুরিচামারি, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ হলে ১ বছরের ভিতরে দেশের চেহারা পাল্টাবে ২৫%। কাফরিলে পথসভায় জামায়াতের আমির বলেন, দাড়িপাল্লার গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে গেছে। জামায়াত হাসিনাকেও ভয় পায়নি, অন্য কারো চোখ রাঙানিতে তারা পরোয়া করেন না। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে, সেই জোয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা, ওখানে হামলা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বুকের রক্ত দিয়ে ফেসিবাদ তাড়ানো হয়েছে, এই ফেসিবাদ বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বিগত সময় লুটের টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। ক্ষমতায় গেলে তরুণদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও জানান তিনি। আল্লাহ যদি সামর্থ্য দেন, ওদের ভিতরে হাত ঢুকায় সেই টাকা বের করে আনবো। যারা নারীদের সম্মান দিতে জানে তারাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বলে জানান তিনি। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে, জয় জনতার হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে কয়েকটি দলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগ তুলেছে বিএনপি। আর ভোটের পরিবেশ বাধাগ্রস্ত করতে দলের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে জানায় জামায়াতে ইসলামী। রোববার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন দল দুটির প্রতিনিধিরা। এমআর আসাদের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল। ২ ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত নানা অভিযোগ সিইসিকে জানান তারা। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ, এগুলোকে আহত করছে, অথচ এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্য শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসাবে না রাখার দাবিও জানায় দলটি। ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এরপর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যান জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল, যাদের মধ্যে ছিলেন দলটির মহিলা বিভাগের 4 সদস্য। কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন,
কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। আপনারা কোনো অবস্থায় এদিকে হেলবেন না ওইদিকে হেলবেন না, আপনারা একদম মাঝামাঝি থাকেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্রকে খুবই ইতিবাচক বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন ডক্টর ইউনূস। বৈঠকে ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন পর্যবেক্ষকদের একটি বড় দল মোতায়েনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। ইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর আহ্বানও জানান তিনি। নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে পরিণতি কঠোর হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার সকালে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় একথা বলেন তিনি। প্রবাসী ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভিওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নাই, সবাই সমান এবং সবাইকে সমভাবে ট্রিট করতে হবে। যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেছেন মর্মে প্রমাণিত হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এই ব্যাপারে। 3 পার্বত্য জেলা সহ 12 জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে। দুপুরে ইসি সূত্রে সব তথ্য জানা যায়। 3 পার্বত্য জেলা ছাড়াও পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও লক্ষ্মীপুরের ব্যালট ছাপার কাজ শেষ হয়েছে। গত 29 জানুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে 300 আসনের রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি। ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে গণভোটে হায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, একজন ব্যক্তি যেন দুবারের বেশি সরকার প্রধান হতে না পারেন, এই নীতিকে প্রতিষ্ঠা করতে গণভোটে হায়ের বিকল্প নেই। গণভোটের মাধ্যমে জনগণের মতামতই রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিক নির্দেশনা হবে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেন, শুধু আপনি আমি এর সুফল পাবো না। বাংলাদেশ যতদিন থাকবে, আপনার আমার সন্তান, পরবর্তী প্রজন্ম এর সুফল পাবে। ফ্যাসিবাদকে চিরতরে বিতাড়িত করতে আমাদের সকলকে গণভোটের ব্যালটে শুধুমাত্র এবং একমাত্র হ্যাঁ ভোটে সিল দিতে হবে। আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার রায় 5 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়। এদিকে ট্রাইব্যুনাল 1-এ পৃথক 2 মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। 2024 সালের 5 আগস্ট আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 6 তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন, তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হয়। অবশেষে নারকীয় এই হত্যা মামলার রায়ের দিন ধার্য হয়েছে। 5 ফেব্রুয়ারি হবে এই মামলার রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই দিন ধার্য হয়। আশুলিয়ার মামলা আজকে কদ লিস্টে আসছে, এটা আগামী 5 ফেব্রুয়ারি রায়ের জন্য নির্ধারিত হয়েছে। এই হত্যাকাণ্ডের নৃশংসতা নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি 5 জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন 8 জন, বাকিরা পলাতক। স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে, সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। এদিকে ট্রাইব্যুনাল 1-এ 2016 সালের 3রা আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন ও ইসরাফিল নামের 2 ছাত্র নির্যাতনের ঘটনায় এসপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী 16 ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়। তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর 2 রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে
তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয়। এছাড়াও একই ট্রাইব্যুনালে 2024 সালের 20 জুলাইতে ময়মনসিংহে 3 আন্দোলনকারী হত্যায় 9 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে একই দিনে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ আমরা দাখিল করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সেই বিষয়ে অপরাধ আমলে গ্রহণ করে আগামী 16 ফেব্রুয়ারি এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করেছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 4 দিনের রিমান্ডের প্রথম দিনে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। এজন্য কারাগার থেকে দুদকে আনা হয় তাকে। রোববার বিকেলে সেগুনবাগিচায় ব্রিফিংয়ে তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে 136 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় রিমান্ড আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। 30,98,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অপরাধে আপনারা জানেন যে ইতিমধ্যে মামলা রুজু হয়েছিল। সেই মামলা সংক্রান্তে জনাব সালমান ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ভোটের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরে নির্বাচনী মাঠ সরগরম করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। নিজ দলের পক্ষে ভোট টানতে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, আর ভোটাররাও কষছেন নানা হিসেব। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা প্রতিদিনই গণসংযোগ করে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিনাজপুর জেলায় 6টি আসনে মোট ভোটার 26,60,734 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,29,457 জন, নারী ভোটার 13,31,255 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 22 জন। 6টি আসনের মধ্যে দিনাজপুর 1, 2 ও সদর 3 আসনের বিএনপির সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামের। এছাড়াও জাতীয় পার্টি ও একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচন সামনে রেখে এখন মাঠে ঘাটে, বাজার ও চায়ের দোকানে ভোটারদের মধ্যে চলছে নির্বাচনী কথোপকথন। অবহেলিত এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। এমন প্রার্থীকে কামনা করছি যিনি সাধারণ জনগণের জন্য সহায়ক হবেন, মানুষের সাথে সবসময় থাকবে। আমরা এরকম একটি প্রার্থী চাচ্ছি। এমন একজন প্রার্থী চাই, সৎ, নির্ভীক, সাহসী। বীরগঞ্জ কাহারোল নিয়ে গঠিত দিনাজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম, আর জামায়াতের প্রার্থী মতিউর রহমান ভোটযুদ্ধে নেমেছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। বীরগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষত বিশিষ্টতা এবং পূর্ণাঙ্গ হাসপাতাল রূপান্তর। সততার সাথে কোন রকম ঘুষের বিনিময় যেন না হয়, কোনো কাজ দুর্নীতির বিনিময়ে কোনো কাজ না হয়, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বীরগঞ্জকে আরো গড়ে তুলতে হবে। এদিকে বিরল ও বোচাগঞ্জ নিয়ে দিনাজপুর 2 আসনে ভোট চাইতে দৌড়ঝাঁপ করছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে এলাকার কাজ করতে চাই। সাধারণ মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী মানুষ কি চায়, মানুষের কি চাওয়া, সেটাকে মূল্যায়ন করে আমরা কাজ করতে চাই। যতগুলি জায়গাতে গিয়েছি, হাট বাজারে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন গ্রামে গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ আমাকে তারা গ্রহণ করছে। বিরল বোচাগঞ্জে যতটুকু গণসংযোগে বেড়ে হয়েছি, স্বতঃস্ফূর্ত ছাড়া। আর দিনাজপুর 3 তথা সদর আসনে ভোটের মাঠে সমালতালে ছুটছেন বিএনপি ও জামায়াত। ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণ কিন্তু আগামী 12 তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সম্মানিত ভোটারবৃন্দের কাছে দোয়া চাচ্ছি, ইনশাআল্লাহ আগামীর বিজয়ের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। 3,438 বর্গ কিলোমিটারের এই জনপদে মাদক নিয়ন্ত্রণ ও কৃষি অর্থনীতির উন্নয়নে যারা কাজ করবে তাকেই সংসদে পাঠাতে চান এখানকার মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রমজান উপলক্ষে পণ্য আমদানি করায় বন্দরে জাহাজের সংখ্যা বাড়ায় তা দ্রুত খালি করতে টাস্কফোর্স অভিযান চলমান রাখার ঘোষণা দিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে পণ্যবাহী জাহাজসমূহকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার রোধে এবং জাহাজের জট নিরসনে গৃহীত পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি অবহিতকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং কথা জানান দপ্তরের মহাপরিচালক কমোডর শফিউল বাড়ি। বর্তমানে বহির্নোঙ্গরে নোঙ্গর করা জাহাজের সংখ্যা 110টি, যার মধ্যে খাদ্যপণ্যবাহী 36টি। আমাদের যে মাদার ভেসেল আছে, মাদার ভেসেলের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে এবং
লাইটার রিসোর্সের স্বল্পতা, এই বিষয়টা যখন আমার নজরে আসে তখনই আমি একটা টাস্কফোর্স গঠন করি, 3টা টাস্কফোর্স গঠন করি। 2টা আমাদের এই নারায়ণগঞ্জ, শীতলক্ষা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, মুন্সিগঞ্জ, মেঘনা, ব্রাহ্মবাড়ী, আশুগঞ্জ এইসব এলাকায় টহল পরিচালনা করার জন্য, আরেকটা করা হয় খুলনায়। এবারে নির্বাচনে জয়ী হলে এলাকার গ্যাস সংকট নিরসন সহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, একটি দল উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। ভোটারদের বিকাশ নম্বর এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহকে দুরভিসন্ধিমূলক আচরণ বলেও মন্তব্য করেন আমিনুল হক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মিরপুর পল্লবীর সবুজ বাংলা আবাসিক এলাকায় 11তম দিনের প্রচারণায় সাধারণ জনগণের সঙ্গে মিশে যেতে দেখা যায় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হককে। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ঢল নামে আমিনুল হকের প্রচারণায়। দলীয় নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র বাতিঘর ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। 16 আসনের ভিতরে আমাদের যেই কয়টা ওয়ার্ড আছে, সাংগঠনিক ওয়ার্ড, গেজেট ওয়ার্ড, সেই কয়টা ওয়ার্ডের ভিতর সর্বোচ্চ ভোট। আমরা যখন ভোট চাইতে যাই, সাধারণ ভোটাররা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। 12 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, পল্লবী থানা জিন্দাবাদ, মহিলা দল জিন্দাবাদ। এলাকার জনগণের উন্নয়ন পরিকল্পনা এবং তা বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরে আমিনুল হক বলেন, গ্যাস পানি সংকট নিরসনে, শিক্ষা এবং চিকিৎসার দিকে বিশেষ নজর দেওয়া হবে। একটি সিন্ডিকেট গ্রুপ তার সিলিন্ডার ব্যবসাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটি ঘরে রান্নাবান্না করার জন্য যে গ্যাসটা দরকার, সেই গ্যাসের যাতে আমরা নিশ্চয়তা দিয়ে যাতে তাদেরকে সেই সংযোগটা প্রদান করতে পারি। মাদকের একটি বড় সমস্যা রয়েছে। আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, কিভাবে আমার এই এলাকাকে মাদক মুক্ত করা যায়, কিভাবে আমার এলাকাকে চাঁদাবাজ মুক্ত করা যায়, কিভাবে আমার এই এলাকায় কিশোর গ্যাং মুক্ত করা যায়। একটি দল ভোটারদের জাতীয় পরিচয়পত্র এবং বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট জালিয়াতির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ভোটের সাথে এনআইডি কার্ডের কোনো সম্পর্ক নেই, ছবিরও কোনো সম্পর্ক নেই। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তাদের নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র বা কোনো দুর্বিসন্ধি উদ্দেশ্য রয়েছে, যে জামাতের প্রার্থী এবং তাদের নেতৃবৃন্দরা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার এবং এনআইডি নাম্বার নিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক জানিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান আমিনুল হক। শতভাগ আমি আমার এই এলাকার জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে কেক কাটা, ঐতিহ্যবাহী পিঠা উৎসব সহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের অগ্রযাত্রা, সাফল্য, ফিজিওথেরাপি পেশার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহযোগী অধ্যাপক সঞ্জিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ফিজিওথেরাপির সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুদ। এ সময় ফিজিওথেরাপি পেশার গুরুত্ব, সম্ভাবনার বার্তা তুলে ধরেন শিক্ষক শিক্ষার্থীরা। খেলার খবর, ক্রিকেট। 2026 টি-20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে। রোববার পাকিস্তান সরকার এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সরকার আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, তবে 2026 সালের 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। পাকিস্তান সরকার এক্স হ্যান্ডেলে বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজ সহ একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী প্রচারণায় আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান। শহর জুড়ে উৎসবের আমেজ। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান ফখরুলের। একটি দল ক্ষমতায় গেলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বললেন জামায়াত আমির। হ্যাক হওয়া পোস্টের নেতিবাচক আলোচনা ঘিরে হতাশা। নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র ইতিবাচক বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কর্মকর্তাদের পক্ষপাতী আচরণে কঠোর
পরিণতির হুঁশিয়ারি কমিশন। এবং আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় 5 ফেব্রুয়ারি। ব্যাংকের 136 কোটি টাকা আত্মসাৎ মামলায় সালমানকে রিমান্ডে দুদকের জিজ্ঞাসাবাদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।